আচ্ছা, কোনগুলো করাবো বলো? এর মধ্যে 50-এর মধ্যে কোনো কোশ্চিন বেড়ে আছে কিনা? 39, 40, 41, 42? আচ্ছা, আমি আমি বেছে বেছে কয়েকটা অঙ্ক করাচ্ছি। যেমন আহ, এখানে একটা অঙ্ক বলার আছে, 48 নম্বরটা হয়তো তোমরা কিভাবে করেছো জানি না। তার আগে 41 নম্বরটা আমি অঙ্কটা একটু বলে দিই। বাকি অঙ্কগুলো বই থেকেই তোমরা তোমাদের সলিউশন দেখে তোমরা করতে পারবে। কোশ্চিন নম্বর 41 বলেছে, এক ব্যক্তি তার সমগ্র যাত্রাপথের প্রথম 40 কিমি, না 41, এক ব্যক্তি তার সমগ্র যাত্রাপথের 4/5 অংশ, 4/5 অংশ কি হয়েছে তোমার 15 কিমি/ঘন্টা, 2/15 অংশ হচ্ছে 8 কিমি/ঘন্টা, এবং বাকি অংশ 5 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? আচ্ছা, তোমরা হয়তো এরকম ভাবে করেছো যে অংশ নিয়ে নিয়ে হয়তো করেছো যে মোট যেটা যাত্রাপথ সেটা আমরা এক অংশ ধরে নিতে পারি, বা এক্স ধরলেও হবে। এক অংশ ধরে নিয়ে তারপরে এরকম ভাবে হয়তো করেছো যে সমগ্র যাত্রাপথের 4/5 অংশ, মানে প্রথম যেটুকু যাওয়া হচ্ছে সেটা হচ্ছে 4/5 অংশ। আমি মোট যেটা যাত্রাপথ সেটা আমি এক অংশ ধরে নিলাম। 4/5 অংশ আমি কত করে যাচ্ছি, অংশ থাকলে অংশ দিয়েই করব। আর নর্মালি যদি পার্সেন্টেজ থাকে, মানে 100 পার্সেন্টেজ দিয়ে যদি থাকে, তাহলে পুরো রাস্তাটাকে আমরা 100% ধরে নিতে পারবো। তো এখানে বলেছে যে এক ব্যক্তি তার সমগ্র যাত্রাপথে 4/5 অংশ, তাহলে 4/5 অংশ পথ কত কিমি গতি পেয়ে গেছে? 15 কিমি/ঘন্টা। আমাকে গড় গতিবেগ যদি বের করতে হয় তাহলে কি করতে হবে? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব প্রথমে 4/5 অংশ, এটাকে আমি কি করলাম 15 দিয়ে ডিভাইড করলাম, এটা একটা হয়ে গেল সময়। বেশ। তারপরে হচ্ছে কি তোমার 2/15 অংশ, তাহলে 2/15 অংশ হলো, এটাকে ভাগ করব কত দিয়ে? সেটা হচ্ছে 8 কিমি/ঘন্টা, 8 কিমি/ঘন্টা, প্লাস আর একটা হচ্ছে গিয়ে কত, সেটা হচ্ছে বাকি। এবার বাকি রাস্তাটুকু কতটা পড়েছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এক অংশ থেকে আমি প্রথমে কি করব, 4/5 অংশ, 4/5 প্লাস 2/15 অংশ বাদ দিব। তো এই যে এইভাবে যদি আমি ফ্র্যাকশন নিয়ে করি না, তাহলে সেক্ষেত্রে আমাকে করতে হচ্ছে একটু আমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে। খুব বেশি ক্যালকুলেশন করতে হচ্ছে না, কিন্তু করতে হচ্ছে আমাকে। মানে আমি বলেছিলাম যে কোনো একটা জায়গায় ক্যালকুলেশনে যদি ফ্র্যাকশন চলে আসে, তাহলে সেক্ষেত্রে তোমার টাইমটাকে কি করবে, ওখানে টাইম বেশি লেগে যাবে, তোমার ক্যালকুলেশনটাকে স্লো করে দিবে। 5×3 = 15, মানে 3×4 = 12, 15×15, এখানে কত হচ্ছে 2, তাহলে 1 - 14/15। তাহলে রিমেনিং যেটা রাস্তা পড়ে থাকলো সেটা হচ্ছে 1/15 অংশ। এই 1/15 অংশ আবার গেছে কত কিমি/আওয়ারে? সেটা হচ্ছে 5 কিমি/আওয়ার। তাহলে এটাকে তোমাকে সিম্পলিফাই এবার করতে হবে, দিয়ে যেটা অ্যান্সার আসবে সেটাই। 4/75, 4/75 প্লাস 2/120, আর এখানে যেটা এলো প্লাস 1/75। এবার এটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে, এটা তোমাদের দায়িত্ব যে এবার সিম্পলিফিকেশন করবে এলসিএম নিয়ে, যেটা অ্যান্সার হচ্ছে সেটাই। কিন্তু আমি বলতে চাইছি যে আমি এরকম ভাবে করলে আমার টাইম যেহেতু বেশি লাগছে, তা এখানে আমি এরকম ভাবে করবো না, আমি কি করবো, মোট পথটাকে আমি কোনো কিছু একটা ধরবো। মোট যেটা যাত্রাপথ সেটাকে আমি কিভাবে ধরবো দেখো। দুটো ফ্র্যাকশন দেওয়া আছে, একটা হচ্ছে কি তোমার 4/15, কোশ্চেন নম্বর 41 আমি যদি বলি, একটা হচ্ছে চারের, সরি, হ্যাঁ, প্রথমে কি বলবে, যাত্রাপথের 4/5, আর একটা দেওয়া আছে 2/15। আমি কি করলাম, যেহেতু আমাকে ক্যালকুলেশন করতে হবে, এই যে 5 আর 15 আমি এলসিএম করে নিব। তাহলে মোট দূরত্ব আমি কি করবো, এরকম ভাবে ধরে নিব, মোট দূরত্ব হচ্ছে এলসিএম অফ কি, 5 and 15। তাহলে এলসিএম যদি বের করো, 5 এবং 15 যদি এলসিএম, বা আমি এরকমও করতে পারি, এলসিএম নিয়েও করা যায়, নাহলে সব থেকে ভালো হচ্ছে গিয়ে, আচ্ছা, 5 আর 15 এলসিএম নিয়ে করো, দেখি কি হয়। তাহলে কত হয়ে গেল, 15, গুণ করে নিতে পারো, 75 নিয়ে নিতে পারো। তাহলে মোট দূরত্ব কত হয়ে গেল, 15। বেশ। এবার 15 এর কি বলেছে দেখে নাও। তাহলে মোট দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। 15 কিলোমিটারের মধ্যে 4/5 অংশ, তাহলে 15 4/5 অংশ যদি ক্যালকুলেশন করি, 15 4/5 অংশ যদি ক্যালকুলেশন করি, তাহলে কত হয়ে যাবে, 3×4 = 12। এই 12 কিলোমিটার পথ কত কিমি/ঘন্টাতে যাওয়া হয়েছে, সেটা হচ্ছে 15, প্লাস তারপর হচ্ছে আবার 15 এর
2 এর কত 15 অংশ। তাহলে 2 এর 15 অংশ যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয়ে গেল 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার পথ যেটা যাওয়া হয়েছে সেটা 8 কিমি পার আওয়ারে প্লাস আর একটা হচ্ছে কি তোমার রিমেনিং কত হলো 12 আর 2 14, তাহলে 1 কিলোমিটার পড়ে থাকলে 1 কিলোমিটার পথ যাবে তোমার 5 কিমি পার আওয়ার। বেশ এইভাবেও করতে পারো। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয়ে যাবে এখানে 15, 8 এবং 5 এর যেটা লসাগু হবে সেটা হচ্ছে গিয়ে দেখো 15 এর ভেতরে 5 লুকিয়ে আছে, 8 কিন্তু 15 এর ভেতরে নেই, তাহলে কত হয়ে গেল 120। তাহলে 8 কে 12 দিয়ে গুণ করলে 8 বরং 96 প্লাস এখানে কত হয়ে যায় 15 দিয়ে কত 30 আর এখানে 5 24 120, তাহলে 15 ইন্টু 120 উপরে গেল, এটাকে যোগ করলে কত আসবে 90 আর 20 110 140, সরি 90 আর 20 150 আসবে টোটাল। 15 10 এ 150 মানে 12 কিমি পার আওয়ার। 12 কিমি পার, বুঝতে পারলে? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। মোট অতিক্রান্ত দূরত্বটাকে কি করলাম আমি 5 এবং 15 এলসিএম নিয়ে নিলাম, দিয়ে ক্যালকুলেশন করলাম। ঠিক আছে, বোঝা গেল? কারো কোনো রেসপন্স আসছে না কেন? হ্যাঁ। আচ্ছা, এখানে এই জায়গাতে ক্যালকুলেশন হয়তো আরেকটু ছোট করা যাবে, আরেকটু সহজ করা যাবে, যে মোট দূরত্ব যেটা হচ্ছে সেটাকে যদি এরকম করা যায়। মোট দূরত্ব আমি কি করলাম, দেখছি আমি ক্যালকুলেশন করতে গিয়ে আমাকে 5 দিয়ে ক্যালকুলেশন করতে হবে, আমাকে 15 দিয়ে ক্যালকুলেশন করতে হবে, তাহলে 5 ইন্টু 15 নিয়ে নিই, 75 কিমি। তাহলে মোট দূরত্ব এটা 75 কিমি। 75 কিমি 4/5 অংশ, 75 কিমি 4/5 অংশ। এটা মুখোমুখি করতে পারবে, আমি এখানে করে দেখাচ্ছি। 5×75 মানে 60 কিলোমিটার গেছে ও, কত কিমি গতিবেগে সেটা হচ্ছে 15 কিমি পার আওয়ার প্লাস এই 75 কিলোমিটারের 2 এর 15 অংশ যেটা মুখোমুখি করা যায়, 5×75 মানে কত হয়ে গেল 15 দিয়ে 30, সরি 5 হবে, এটা শুধু 5 হবে, এটা শুধু 5 হবে। তাহলে 15 5 দিয়ে কত 10 কিলোমিটার, এই 10 কিলোমিটার জার্নি করেছে ও কত কিমি পার আওয়ার গতিবেগে 8 কিমি পার আওয়ার গতিবেগে। রিমেনিং কত পড়ে থাকলো 60 আর 10 70 মানে 5 কিলোমিটার, এই 5 কিলোমিটার কত 5 কিমি পার আওয়ার গতিবেগে গেছে। তাহলে এবার ক্যালকুলেশনটা আরো সহজ হয়ে গেল। প্রথমে কত আছে 4, 10/8 মানে বুঝতে পারছো 5/4 হবে, আর এখানে কত হয়ে যাচ্ছে 5/5 মানে 1, লসাগু যদি করি তাহলে উপরে কত এখানে 75, 4 4 4 কত 16, 5 আর 4 75 ইন্টু 4 21 25, 25 3 কত 75, 3 4 কত 12, তাহলে অ্যাভারেজ স্পিড যেটা হচ্ছে 12 কিমি পার। এবার যেটা ইচ্ছে আমার মনে হয় যে এইভাবে করলে হয়তো তোমার টাইমটা সব থেকে কম লাগবে। মোট পথটা তুমি এলসিএম নিয়েও ধরে করতে পারো, আর না হলে এটা আমি কি করলাম গুণ করে নিই। বেশ, এর পরের কোশ্চেনটা দেখি, এগুলো একটু বলে দিই। হ্যাঁ, মানে অ্যাভারেজে আমি আরো একটা দুটো ক্লাস নেব তোমার, মানে এর বাইরেও হয়তো অঙ্ক করাতে পারি। আচ্ছা, এখানে যে 42 নম্বর কোশ্চেনে যেটা বলেছে যে এক ব্যক্তি 40% পথ 10 কিমি পার ঘন্টা, 15% পথ হচ্ছে 20 কিমি পার ঘন্টা, বাকি পথ 30 কিমি পার ঘন্টা, তাহলে মোট পথটা কি করবো 100% বা 100 কিলোমিটার ধরে নিলাম। তাহলে তার 15% মানে 15 কিলোমিটার, সরি তার 40% আছে, তাহলে তার 40% মানে 40 কিলোমিটার, 40 কিলোমিটার পথ 10 কিমি পার ঘন্টায় গেছে। তার 15% পথ হচ্ছে 15 কিলোমিটার, যেটা 20 কিমি পার ঘন্টায় গেছে।
এবং বাকি তাহলে 40 আর 15 মিলে কত হয়ে গেল? 55। তাহলে রিমেনিং পড়ে থাকলো 45। এই 45 কিমি পথ 30 কিমি পার ঘন্টায় গেছে। তাহলে নিচের উপরেরটা হচ্ছে দূরত্ব, আর নিচেরটা যেটা বের করছি সময়। মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। আমরা জানি যে ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম। টাইম যদি বের করতে হয় তাহলে ডিস্টেন্সকে আমরা কি করবো? স্পিড দিয়ে ভাগ করবো। তাহলে এটা 40 কিলোমিটার ডিস্টেন্স ছিল, এটা স্পিড ছিল, এটা ডিস্টেন্স, এটা স্পিড। আর উপরে কি আছে? এগুলো সময় পেলাম। আর এটা কি পেলাম? উপরেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। আচ্ছা, তাহলে 100 ক্যালকুলেশন করে নাও। ক্যালকুলেশন করলে তাহলে কি চলে আসবে? এখানে 4 চলে আসবে। 5 দিয়ে কাটলে 5 3 15, 5 4 20। 15 দিয়ে কাটলে 3 15 45, 15 দিয়ে 30। লসাগু করে নিচ্ছে, সেটা কত হচ্ছে? 4। 4 4 16, 3 3 দিয়ে 6। 100 into 4 ডিভাইডেড বাই কত হচ্ছে? 16 থেকে 19, 19 6 25। 25 4 100। তাহলে অ্যাভারেজ স্পিড হচ্ছে গিয়ে 16 কিমি পার আওয়ার। অ্যাভারেজ স্পিড হচ্ছে 16 কিমি পার। বেশ, এটা তো হয়ে গেল। অ্যাভারেজ স্পিড 16 কিমি পার আওয়ার। বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে। 39 40 একই রকম কনসেপ্টের অঙ্ক আছে। এবার 43 থেকে অঙ্ক করার কোনো কিছু নেই, শুধুমাত্র আমি জিনিসটা বলে দিই তাহলেই হবে। যদি তোমাদের এটা হয়তো বলে দিয়েছে। ধরে নাও কিছু ডাটা দেওয়া আছে। কিছু ডাটা দেওয়া আছে এবং তার অ্যাভারেজ ভ্যালু সেটা হচ্ছে a। কিছু নাম্বার দেওয়া আছে এবং তার অ্যাভারেজ কত দেওয়া আছে? a। তাহলে তার সাথে যদি আমি প্রত্যেকটা নাম্বারের সাথে যদি আমি কি করি? কিছু যোগ করি, এবং যেটা যোগ করলাম সেটা হচ্ছে কত? x। প্রত্যেকের সাথে আমি x করে যোগ করছি। প্রত্যেকের সাথে আমি x যোগ করছি, তাহলে অ্যাভারেজে কি পরিবর্তন আসবে? নতুন অ্যাভারেজ যেটা হয়ে যাবে সেটা হচ্ছে প্লাস x। প্রত্যেকের সাথে আমি কি করছি? x বিয়োগ করছি। তাহলে অ্যাভারেজে কি পরিবর্তন আসবে? নতুন অ্যাভারেজ যেটা হবে a মাইনাস x। প্রত্যেকের সাথে আমি কিছু x গুণ করছি। তাহলে x গুণ করলে অ্যাভারেজে যেটা পরিবর্তন হবে সেটা কি হয়ে যাবে? x। প্রত্যেকের সাথে আমি কি করছি? x ভাগ করছি। প্রত্যেকের সাথে আমি কি করছি? ভাগ করছি। তাহলে অ্যাভারেজ কত হয়ে যাবে? a বাই। এই হচ্ছে কি তোমাদের সূত্র। তাহলে এখানে তোমরা মুখে মুখে বলতে পারবে যে 6টি সংখ্যার গড় হচ্ছে গিয়ে কত? 15। 6টি সংখ্যার গড় হচ্ছে গিয়ে 15। প্রতিটির সাথে যদি 4 যোগ করে তাহলে অ্যাভারেজ নতুন গড় কত হবে? তো নতুন গড় কত হয়ে যাবে? 15 4 19। 7টি সংখ্যার গড় হচ্ছে 12। প্রতিটির সাথে 5 বিয়োগ করলে নতুন গড় কত হয়ে যাবে? 12 থেকে 5 বাদ দিলে কত? 7। 5টি সংখ্যার গড় হচ্ছে গিয়ে 50। প্রতিটির সাথে 2 গুণ করলে নতুন গড় কত হয়ে যাবে? 50 দিয়ে 100। 12টি সংখ্যার গড় হচ্ছে গিয়ে কত? 15। প্রতিটির সঙ্গে 3 ভাগ করলে নতুন গড় কত হয়ে যাবে? 3 ভাগ করলে তাহলে আমরা যেটা আগের অ্যাভারেজ ছিল সেটাকে 3 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে কত হয়ে গেল? 5। বেশ, এরপরে কোশ্চেন নাম্বার 47 বলেছে প্রথম 6টি 5-এর গুণিতকের গড় কত? না বুঝতে পারলে কিন্তু বলবে, হ্যাঁ। প্রথম 6টি 5-এর হ্যাঁ। আচ্ছা, তোমরা কিভাবে করেছো বলো তো? এরকম ভাবে করেছো? ওই যে ফার্স্টের নাম্বারটা আর লাস্টের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। যখন এরকম একটা নির্দিষ্ট নিয়মে মানে নাম্বারের মধ্যে গ্যাপ যখন সেম হয়ে যাবে তখন আমরা কি করব? ফার্স্ট এবং লাস্ট নাম্বারটাকে যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে অ্যাভারেজ বেরিয়ে যাবে। ব্যাস। এবার এই 48 নম্বর অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো অঙ্ক। করা হ্যাঁ, এক্স ধরে করা যায়, কিন্তু এক্স ধরে করলে আমি এক্স ধরে তোমাদের ইকুয়েশন সাজিয়ে দিচ্ছি, কিন্তু এক্স ধরে করবো না আমরা। এক্স ধরে করলে টাইম খাবে। একটু ইকুয়েশনটা করে দাও তাহলে। এক্স ধরে তুমি যদি করো তাহলে কি করবে? একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের গড় বেতন হচ্ছে গিয়ে তোমার 8,000 টাকা। তাহলে আমি ধরে নিলাম যে মোট মোট কর্মচারী কত আছে? মোট কর্মচারী হচ্ছে এক্স জন। মোট কর্মচারী হচ্ছে এক্স জন। তার মানে
গড় বেতন যদি ৮,০০০ টাকা হয়, গড় বেতন হচ্ছে ৮,০০০ টাকা, তাহলে মোট বেতন কত? ৮,০০০ ইন্টু এক্স। অফিসার এবং কর্মী, কর্মচারী বলতে অফিসার সমস্ত কেউ কিন্তু ঢুকে গেছে এর ভেতর, তাহলে মোট বেতন কত হয়ে যাবে? ৮,০০০ ইন্টু এক্স। এর মধ্যে ৭ জন অফিসার আছে, ৭ জন অফিসারের গড় বেতন কত? ৭ জন অফিসারের গড় বেতন হচ্ছে ১২,০০০ টাকা, তাহলে মোট বেতন কত পাচ্ছে ওরা ৭ জন মিলে? ৮৪,০০০ টাকা প্লাস ৭ জন অফিসার বাদে মোট কর্মচারী যদি একজন হয়, তাহলে বাকি কর্মীর পরিমাণ কত থাকলো অফিসার বাদে? তাহলে এক্স থেকে আমরা কি করবো? ৭ বাদ দেবো। এতজন এক্সট্রা আমাদের কর্মী আছে অফিসার বাদে, এবং এদের গড় বেতন কত? ৬,০০০ টাকা। তাহলে এটাকে মোট বেতন কত হবে? ৬,০০০ দিয়ে গুণ করে দাও। বেশ, এখান থেকে তোমাকে সলভ করে জাস্ট এক্স এর মান বের করতে হবে, খুব বেশি এটাও কঠিন না। তাহলে এখানে তোমাকে হ্যাঁ, মিললো না? চলো, তাহলে 8,4 বোধহয় আমার ক্যালকুলেশন। চলো করে নি। ৬,০০০ এক্স মাইনাস ৬৪২। এটা কত হচ্ছে? ৮,০০০ এক্স। তাহলে আমাদের কাজ হচ্ছে কি এক্স গুলোকে একদিকে করা। তাহলে এখানে ৮৪,০০০ থেকে ৪২,০০০ বাদ হয়ে গেল, তাহলে ৪২,০০০ পড়ে থাকলো। আর এখানে ৮,০০০ এর এই পাশে এলো তোমার ৬,০০০, তাহলে ৮,০০০ এক্স মাইনাস ৬,০০০ এক্স, তাহলে আমি এখানে পেলাম ২,০০০ এক্স, এটা হচ্ছে ৪২,০০০। তিনটে শূন্য কাটলাম, ২ দিয়ে কাটলাম, কত হচ্ছে? ২১। তাহলে এক্স মানে হচ্ছে ২১ জন। তাহলে ওই অফিসে কি বলেছে? কর্মী সংখ্যা কত? ২১ জন। তাহলে ক্যালকুলেশন করতে গিয়ে হয়তো কোথাও ভুল করেছে, তাহলে কর্মীর সংখ্যা হচ্ছে ২১ জন। এবার এটা তো আমরা এরকম ভাবে করলাম, যদি আমার মাথায় না আসে ব্যাপার, দাঁড়াও, কি বলেছে? কর্মী সংখ্যা বলেছে। তার মানে কি অফিসার দাঁড়াও, অফিসার ও কর্মীদের সকল আছে, অফিসার ও কর্মীদের সকলের বেতন হচ্ছে কি এত। আচ্ছা, এখানে বলেছে মোট অফিসার ও কর্মীদের সকলের গড় বেতন। তো অফিসার আর সবাই মিক্স করে হলো। এটা তো আমরা যেটা ধরেছি সেটা টোটাল ধরেছি, একজন, সমস্ত কর্মচারী ধরে নিয়েছি, কিন্তু এখানে বলেছে ওই, মোট কর্মচারী এখানে সবাই এখানে আছে, বলেছে ওই অফিসের কর্মী সংখ্যা কত। তাহলে শুধু কর্মী বের করতে হ্যাঁ, হবে। তাহলে শুধুমাত্র কর্মী কথা বলতে, তাহলে কি করতে হবে হিসাব মতো? তাহলে আমাকে যদি বের করতে হয়, তাহলে ২১ মাইনাস ৭, ১৪ জন। হুম, ২১ মাইনাস ৭, ১৪ জন, কিন্তু ১৪ এখানে অপশন নেই। এখানে অ্যান্সারটা যেটা হতো যে ওই অফিসে মোট কর্মচারীর সংখ্যা কত, কর্মচারী বলতে কর্মী না, এখানে কর্মচারী হতো হয়তো, যে কর্মচারী বলতে সবাই মিলে, হুম, সবাই মিলে কত, সেটা হয়তো হবে। চলো আমরা এইভাবে করে দেখি, তাহলে এখানে বুঝতে পারবো। আচ্ছা, অফিসার, অফিসার হচ্ছে কতজন আছে গো? অফিসার হচ্ছে কি তোমার ৭ জন আছে, তাই না? আর অন্য কর্মী কতজন আছে সেটা আমার জানা নেই। অন্য কর্মী কতজন আছে সেটা কিন্তু আমার জানা নেই, তা পরে নিচে লিখবে। অফিসারের যেটা গড় বেতন দেওয়া আছে সেটা ৮,০০০ টাকা, অ্যালিগেশন লাগাবো। এবং অন্য কর্মচারীদের যেটা গড় বেতন আছে সেটা হচ্ছে তোমার ১২,০০০ টাকা। অন্য কর্মচারীদের যেটা গড় বেতন আছে সেটা হচ্ছে ১২,০০০ টাকা। মনে হয় ভুল করলাম, ভুল করলাম, ভুল কি? হ্যাঁ, ভুল করলাম। হুম, অফিসার এবং কর্মীদের সকলের গড় বেতন হচ্ছে ৮,০০০ টাকা। অফিসার এবং কর্মী সকলের গড় বেতন হচ্ছে ৮,০০০ টাকা। ৭ জন অফিসারের গড় বেতন হচ্ছে ১২,০০০ টাকা। এবং বাকি কর্মীদের গড় বেতন হচ্ছে কত? ৬,০০০ টাকা। এবারে অ্যালিগেট করো, ১২,০০০ থেকে ৮,০০০ বাদ কত? ৪,০০০। ৮,০০০ থেকে ৬,০০০ বাদ হচ্ছে কত? ২,০০০। তাহলে 1:2 কত হয়ে গেল? অফিসারের সংখ্যা, এখানে রেশিও যেটা হচ্ছে, এখানে ২,০০০, এখানে যেটা রেশিও পাবো সেটা কাকে রিপ্রেজেন্ট করবে? এখানে অফিসারকে রিপ্রেজেন্ট করবে, আর এই দিক থেকে রেশিও সেটা আদার্স কর্মচারী যেটা আছে তাদেরকে রিপ্রেজেন্ট করবে।
তাহলে 1 রিপ্রেজেন্ট করছে 7 কে, তাহলে 2 রিপ্রেজেন্ট করবে কত? 7 দিয়ে গুণ করে দেবো 14। তাহলে আমাকে যদি বলে মোট কর্মী, তাহলে মোট কর্মী হচ্ছে 7 জন প্লাস 14, 21 জন। এখানে মোট কর্মচারীর কথাই বলা হবে, মোট কর্মচারী 7 জন প্লাস 14 মানে 21 জন, এটাই চেয়েছি। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, কোশ্চেন নম্বর 49। এক বিক্রেতার 40টি বই ও খাতার গড় মূল্য হচ্ছে 21 টাকা 25 পয়সা। বই ও খাতার গড় মূল্য 60 টাকা 14 টাকা হলে বই ব্যবসায়ীর কাছে কতগুলো বই আছে? আবার অ্যালিগেশন ইউজ করবো এটা। একদিকে বই, একদিকে খাতা। বই ও খাতার গড় মূল্য বলে দিয়েছে, বইয়ের গড় মূল্য হচ্ছে 60 টাকা এবং খাতার গড় মূল্য হচ্ছে কত? 14 টাকা। কিন্তু বই খাতা সমস্ত যদি আমি নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে কত গড় মূল্য আসবে? 31.25। 31.25। অ্যালিগেট করো। অ্যালিগেট যদি করি তাহলে কত হবে? তাহলে এখানে কি করা যায়, উপর নিচে যতগুলো ডাটা আছে সবগুলোকে তুমি যদি ভাবো যে 100 দিয়ে গুণ করে নেবে, এখানে পয়েন্ট রাখবো না, সেটাও করা যায়। আর যদি ভাবো না নর্মাল আমি বিয়ে করব, তাতেও হবে। মানে আমি এখানে কি করলাম, এই পয়েন্টটাকে তুলে দিলাম, দিয়ে এখানে দুটো শূন্য নিয়ে এলাম, এখানে দুটো শূন্য নিয়ে এলাম। এবার আমি কি করব, অ্যালিগেট করবো। 60,000 থেকে এটা বাদ দিলাম, তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5, 10 থেকে 7 বাদ দিলে কত? 3, সরি 10 থেকে 3 বাদ দিলে 7, 10 থেকে 3 বাদ দিলে 7, 2, 10 থেকে 2 বাদ দিলে কত? 8, আর এখানে 4 হয়ে গেল, তার মানে 2875 হবে। এই সাইডে যদি বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে? 25 বসে গেল। 11 থেকে 4 বাদ দিলে 7 হচ্ছে, 2, 1, 1725। রেশিও করে নাও। 20 এ কাটার জন্য মানে কাটবে, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 5 25, 5 7 কত? 35, না 5 5 25, 5 7 35, 5 5 কত? 25, 5 দিয়ে হচ্ছে কি তোমার 5 6 30, 5 9 45, 5 1 5, 5 9 কত? 75, 23 দিয়ে কাটো 69, এটা 5 হবে। তাহলে মোট আমি যদি বলি বই এবং খাতা মিলিয়ে এটা কি হচ্ছে, এখানে যেটা আমি পেয়েছি অ্যাভারেজ, যেটা পেয়েছি এটা কি করবে, যে রেশিও যেটা হচ্ছে টোটাল বই এবং খাতার অনুপাতটাকে তোমার রিপ্রেজেন্ট করবে। তাহলে বই এবং খাতা মিলে কতটা পেলাম? 8 পেলাম, কিন্তু দেওয়া আছে কোশ্চেনে কত? 40। হ্যাঁ, তাহলে 1 এর ভ্যালু কত হয়ে গেল? 5। তাহলে 3 এর ভ্যালু কত হয়ে গেল? 15। 5 এর ভ্যালু কত হয়ে গেল? 25। তাহলে আমাকে বলেছে বই ব্যবসায়ীর কাছে বই সংখ্যা কত? তাহলে বই সংখ্যা হচ্ছে 15টি। যদি আমাকে খাতা সংখ্যা বলতো তাহলে 25টি। ঠিক আছে? হ্যাঁ। বেশ। আচ্ছা, আচ্ছা 50 এর অঙ্কটা করার আগে আমি 51 করব, তারপর আমি 50 এর অঙ্কটা বোঝাবো। 51 এ কি বলেছে দেখ, 6 জন মহিলার একটি দলে 55 এবং 60 বছর বয়সের 2 জন মহিলার পরিবর্তে 2 জন মহিলা এলে সকলের গড় বয়স 2 বছর করে বৃদ্ধি পায়। 2 জন মহিলার গড় বয়স কত? এমনি নরমালি তো করাই যায়, যে 6 জন মহিলার একটা দল আছে, 6 জন মহিলার একটা দল আছে এবং সেখান থেকে কি হলো দেখো, 55 বছরের একজনের এজ হচ্ছে 55 ইয়ার, আর একজনের এজ হচ্ছে কত? সেটা হচ্ছে কি তোমার 60 ইয়ার। এই দুই ব্যক্তি এখান থেকে বেরিয়ে গেল, এই দুই মহিলা এখান থেকে বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল।
এবং তার পরিবর্তে আরো দুজন কিন্তু এখানে আসছে, সমান সমান হচ্ছে। দেখো, দুইজন বেরিয়ে যাচ্ছে তো দুইজন আসছে, দুইজন বেরিয়ে যাচ্ছে তো দুইজন আসছে। এবং এর ফলে কি হচ্ছে, ওভারঅল ওজন দেখো কত বেড়ে গেল, অ্যাভারেজে কত বাড়লো, অ্যাভারেজে যেটা বাড়লো সেটা 2 বছর করে বেড়ে যাচ্ছে। তাহলে যেহেতু দুইজন বেরিয়ে যাচ্ছে আবার দুইজন আসছে, তাহলে লোক সংখ্যা তো সেমই থাকছে, 6জনই থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না। দুইজন বেরিয়ে যাচ্ছে দুইজন আসছে, তাহলে লোক সংখ্যা কোনো চেঞ্জ হচ্ছে না। অ্যাভারেজে চেঞ্জ হয়েছে কত, অ্যাভারেজ 2 2 করে বেড়ে যাচ্ছে। তাহলে 2 2 করে বাড়া মানে 6জনে কত বাড়া, টোটাল 12 বেড়ে গেল। 6জনে কি হচ্ছে, টোটাল 12 বাড়ছে, টোটাল 12 বাড়ছে। আচ্ছা, এই যে টোটাল 12 বাড়লো, তাহলে এই যে 12টা এমনি এমনি তো বাড়েনি, এই এই দুজন যখন এলো নিশ্চয়ই 12 বছর বেশি নিয়ে এসছে, বলে সবার বয়স 2 বছর করে বেড়েছে। এই দুইজন যখন এলো, এরা বেরিয়ে গেল 55 এবং 60 বছরের, যে 55 এবং 60 মিলে কত হচ্ছে, টোটাল হচ্ছে কি তোমার 115। তাহলে টোটাল 115 বেরিয়ে যাচ্ছে। তাহলে 115 বেরিয়ে যাচ্ছে, আর এখানে দুইজন এলো, দুইজন আসা মাত্র সবার 2 2 বছর করে বেড়ে গেল। তাহলে নিশ্চয়ই এই দুইজন ব্যক্তি কত বছর বেশি নিয়ে এসছে, মানে এদের বয়স কত হয়ে যাবে। তাহলে এদের বয়স নিশ্চয়ই কি হয়ে যাবে, 115 প্লাস 12 মানে 127 এরা নিয়ে এসছে। 115 বেরিয়ে যাচ্ছে, 127 নিয়ে আসছে, বলে সবার বয়স হয়েছে 2 2 করে বাড়ছে। তাহলে 115-র সাথে আমি 12 যোগ করলাম, কত হচ্ছে 107। আচ্ছা, এবার বলেছে দুইজন মহিলার গড় বয়স কত, তাহলে গড় বয়স কত হবে, 2 দিয়ে ভাগ করে দেবো, 63.5। বলো বুঝতে পারে কিনা। অঙ্ক কি এক্স ধরে করা যাবে না? করা যাবে না কেন, ঠিক ধরেও করা যাবে। এটা বুঝতে পারলে কিনা বলো। হ্যাঁ, পেরেছি। এইভাবে করলে, এভাবে তোমাদের ইনক্লুশন এক্সক্লুশন আরো কিছু অঙ্ক শেখাতে হবে। প্রথম যখন অ্যাভারেজের ক্লাস করাচ্ছিলাম সেরকম ভাবেই করাচ্ছিলাম, কিন্তু তারপরে মনে হলো যে না, একটু অন্যভাবে করিয়ে তারপরে ওই মেথডে গেলে বেশি সুবিধা হবে। এটা হচ্ছে এক্সক্লুশন, দুজন বেরোচ্ছে দুইজন আসছে। আচ্ছা, এই অঙ্কটা যদি অন্যভাবে করি, গড় বয়স, আচ্ছা অন্যভাবে, আর তুমি এক্স ধরে কিভাবে, এক্স ধরে যদি করা যায় তাহলে কিভাবে করা যাবে বলো। 6জন মহিলার গড় বয়স হচ্ছে কি তোমার 2 বছর করে বাড়ছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে 6জন মহিলার গড় বয়স কত ছিল, এক্স। এটাকে এক্স ধরে নিয়ে তাহলে তারপরে টোটাল হচ্ছে কত, plus 6x। টোটাল হচ্ছে 6x। বেশ, নতুন দুইজন এলো, নতুন দুইজন বেরিয়ে গেল, নতুন দুইজন এলো। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, কি হলো, দুইজন বেরিয়ে গেল, তাহলে দুইজন যারা বেরিয়ে গেছে তাদের বয়স হচ্ছে 55 এবং কত, 60। এই দুজন কিন্তু বেরিয়ে গেল, Sorry, ভুল করছি, একজনের হচ্ছে 55, একজনের হচ্ছে 60, তাহলে দুইজন কি হবে, মাইনাস। যেটা বেরিয়ে যাচ্ছে সেখানে সেরকম ভাবে জুড়ে দাও, মানে টোটাল অ্যাভারেজ হচ্ছে, আমি ধরে নিলাম কত, 6জনের হচ্ছে অ্যাভারেজ এক্স, তাহলে টোটাল কত হয়ে গেল, 6x। একজন 55 বছর নিয়ে বেরিয়ে যাচ্ছে, আর একজন তোমার 60 বছর নিয়ে বেরিয়ে গেল। বেশ, এরপরে আরো দুইজন এলো, একজনের বয়স হচ্ছে পি, একজনের বয়স হচ্ছে পি, আর একজনের বয়স হচ্ছে কিউ। তাহলে দুইজন বেরোলো, দুইজন এলো, তাহলে থাকলো সেই 6জন। তাহলে 6জনের অ্যাভারেজ যদি করি তাহলে কত হয়ে যাবে, 6 দিয়ে ভাগ করব, এবং এটা সমান কি বলে দিয়েছে, নতুন যেটা অ্যাভারেজ সেটা আগের থেকে কি হচ্ছে, 2 বেশি। বোঝা গেল ইকুয়েশনটা। 6 দিয়ে কেন ভাগ করলাম? 6 অ্যাভারেজ, অ্যাভারেজ করলাম, আগের অ্যাভারেজ ছিল কত, 6x হুম, অ্যাভারেজ না করে হ্যাঁ ওরকম ভাবে করা যাবে। ওই 6জন মহিলা গড় বয়স হলো এক্স, ওরকম করতে পারবে। তাহলে টোটাল হচ্ছে 6x। 6x থেকে কি হলো, ওরা বেরিয়ে গেল কতজন, একজনের 55 বেরালো, একজন হচ্ছে কি তোমার 60 বেরিয়ে গেল, নতুন দুইজন হলো, একজনের বয়স কিউ, একজন হচ্ছে কিউ। তাহলে টোটাল এই বয়সটা পড়ে থাকছে এখন। এটা সমান কি হয়ে যাবে, এটা সমান হয়ে যাবে নতুন যেটা অ্যাভারেজ সেটা হচ্ছে কত, এক্স প্লাস 2। নতুন অ্যাভারেজ হচ্ছে এক্স প্লাস 2। তাহলে টোটাল কত হয়ে গেল এটা,
তাই না? হ্যাঁ বেশ, এটাই ক্যালকুলেশন, আর তো কোনো কিছু নেই। এক মিনিট দাঁড়াও। হুম, 6x আমি যদি এটাকে ভেঙে দিই, তাহলে এখান থেকে কি বেরোবে? একটা 6x বেরোবে, একটা 12 বেরোবে। এই 6x এর সাথে 6x কেটে যাবে। তাহলে এখানে p প্লাস q সমান কি হয়ে যাবে? 110 115 সরি 115 প্লাস 12 127। তাহলে এদের অ্যাভারেজ যদি করে তাহলে p প্লাস q বাই 127 বাই 63.5 হয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ এই পুজো লাগলো। কিন্তু এখানে আসতে হবে, এটা দেখো কত তুমি তাড়াতাড়ি এটা মাইন্ডে বের করে নিতে পারছো। দুজন বেরিয়ে যাচ্ছে আর হ্যাঁ দুইজন আসছে, তাহলে তুমি দেখেই বুঝতে পারছো। তাহলে অ্যাভারেজে দুই বাড়লো, 6 জনের কত বাড়বে? 12 বছর বাড়বে। 6 জনের 12 বছর তো এমনি এমনি বাড়বে না, ওরা নিশ্চয়ই বেশি নিয়ে এসছে। কত বেশি নিয়ে এসছে? 115 বেরিয়েছে, 115 প্লাস 12 মানে 127 নিয়ে এসছে। তাহলে এদের অ্যাভারেজ কত? 2 ভাগ। আচ্ছা, এইবার এবার 50 নম্বরটা আছে। কারণ 50-র ব্যাপারটা না এরকম না, 50-র ব্যাপারটা একটু অন্যরকম আছে। লোক সংখ্যাটা সেম হচ্ছে না, সেই জন্য এটা আগে বোঝা হবে, তারপরে সুবিধা হবে। কি বলেছে? এবং এটা আমি আগের মতো করে করতে পারবো না। বলছে কোনো ক্লাসের 35 জন ছাত্রের গড় বয়স কত? 15.2। তাহলে 35 জন ছাত্রের গড় বয়স যদি 15.2 হয়, তাহলে 35 জন ছাত্রের মোট বয়স কত হবে? 35 ইন্টু 15 পয়েন্ট, এটা 35 জন ছাত্রের মোট বয়স হয়ে গেল। বলছে 14 বছর বয়সে এক ছাত্র চলে গেল। বেশ, 14 বছর বয়সের এক ছাত্র চলে গেল, যে চলে যাচ্ছে তাকে মাইনাস করে দিব। এবং তার পরিবর্তে কি বললো? অপর তিনজন ছাত্র ভর্তি হলো। অপর তিনজন ছাত্র ভর্তি হলো। অপর তিনজন ছাত্র ভর্তি হয়, নতুন গড় বয়স কত হলো? 15.5। তাহলে নতুন তিনজনের বয়সের গড় কত? তাহলে আমি ধরে নিলাম যে নতুন তিনজন যারা এসছে তাদের বয়সের, আমি এখানে লিখে দিলাম যে নতুন তিনজনের বয়সের গড়। নতুন তিনজনের গড় হচ্ছে কত? এক্স। তাহলে তিনজনের গড় যদি এক্স হয়, তাহলে তিনজনের মোট ওজন কত হবে? 3x হবে। দেখো টোটাল কত ছিল? 35 জন ছিল, অ্যাভারেজ কত? 15.2। তাহলে টোটাল কত পেয়ে গেলাম? 35 ইন্টু 15.2, এটা টোটাল ওজন। তার মধ্যে থেকে একজন 14 বছর বয়সের একটা ছেলে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে 35 জন ছিল, একজন কিন্তু বেরিয়ে গেল। কতজন হলো? 34 জন। আবার তিনজন এলো, তাহলে এখন টোটাল কতজন হয়ে গেল? 37 জন। এবং বলেছে যে এই 37 জনের অ্যাভারেজ কত? 15.5। তাহলে 37 জনের অ্যাভারেজ যদি 15.5 হয়, তাহলে 37 জনের মোট ওজন কত হবে? 37 ইন্টু 15.5। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ পেরেছি। বেশ, এবার এই ইকুয়েশনটাকে তোমাকে সলভ করতে হবে। এই ইকুয়েশনটাকে আমাকে সলভ করতে হবে। আমি কি করে দিব না তোমরা করে নিবে? করে নিব। এটা করে নি, করে যেটা আসবে সেটা অ্যান্সার। এই যে গড় এক্স এর মানটা তোমাকে বের করতে হবে, এটা ক্যালকুলেশন করে দেখো কি হচ্ছে। বেশ, এটা ডিজিটাল সাম লাগাতে পারবো না, কারণ কি আছে? 3 আছে না, ডিজিটাল সাম লাগিয়ে দিতে হবে। আচ্ছা, 52 কি বলেছে দেখ, যে একটি ক্লাসের 14 জন ছাত্রের গড় হচ্ছে কি 71, কিন্তু এই কোশ্চেনটা আসে পরীক্ষাতে, যে একটি ক্লাসের কি বলেছে 14 জন ছাত্রের গড় হচ্ছে কি কত নম্বর? 71। কিন্তু পরে দেখা গেল দুজন ছাত্রের প্রকৃত নম্বর
তাহলে দুজন ছাত্রের প্রকৃত নম্বর যেটা সেটা হচ্ছে 56 আর 32। এর পরিবর্তে লেখা হয়েছে কত? লেখা হয়েছে তোমার 42 এবং 74। এটা ভুল করে লিখে ফেলেছে। তাহলে অ্যাকচুয়ালি টোটাল যেটা হতো হিসাবে যেটা আসতো সেটা হচ্ছে কি 88, কিন্তু হিসাব ভুল করা হয়েছে। ভুল করে কত লেখা হয়েছে? 116 লেখা হয়েছে। ভুল করে 116 লেখা হয়েছে। অ্যাকচুয়াল যেটা ছিল 88, তাহলে তুমি কত বেশি লিখে ফেলেছো? 16 থেকে 8 বাদ দিলে 8, 10, তুমি 18 বেশি লিখে ফেলেছো। আচ্ছা, চেয়েছে কি? 74। ঠিক আছে, প্রকৃত গড় নম্বর তাহলে কত? কতজন আছে? তোমার হচ্ছে 14 জন ছাত্রের গড় নম্বর হচ্ছে কি 71। 14 জন ছাত্রের গড় নম্বর হচ্ছে 71। ঠিক করলাম ক্যালকুলেশন, 6 2 8, 56 এবং 32, 5 3 8। ঠিক আছে, কিন্তু পরে দেখা গেল দুজন ছাত্রের গড় নম্বর 56 এবং প্রকৃত নম্বর 56 এবং 32 এর পরিবর্তে 42 ও 74 লেখা হয়েছে। 4 2 6, 7 4 কত? 11, 6 2 8, 5 3 8, 16 থেকে 8 বাদ দিলে 8, হাত থেকে 16 আচ্ছা, এখানে ভুল করেছি মনে হচ্ছে। 11 থেকে 9 বাদ দিলে 2 হবে। তাহলে কত বেশি লিখেছে? 28। তাহলে কত বেশি লিখেছে? 28। তাহলে অ্যাভারেজে কত বেশি দিয়েছি বলো? 28 বেশি লিখেছি, তাহলে অ্যাভারেজে কত বেশি লিখেছি? অ্যাভারেজে হচ্ছে তোমার 2 বেশি লিখেছি। তাহলে অ্যাভারেজে যদি আমি 2 বেশি করে লিখে থাকি তাহলে অ্যাকচুয়াল যেটা গড় কত হবে? প্রকৃত গড় কত হবে? সেটা হচ্ছে আগের গড় থেকে 2 কমে যাবে, কারণ বেশি লেখা হয়েছে না। 59। বোঝা গেল? বুঝতে পারলে না পারলে না? বলো। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি বলেছে গো? 53 হলো। আচ্ছা, 54 তোমরা পেরে যাবে। আচ্ছা, 53 করা হয়নি। 53 কি বলেছে দেখো না। 30 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 15 বছর। 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হলো। তাহলে এরকম অঙ্ক ওই একই প্যাটার্নে করবে। 30 জন ছাত্রের গড় বয়স 15, তাহলে মোট বয়স কত? 455। 20 বছর বয়সের একজন বেরিয়ে যাচ্ছে। 2 জন ছাত্র এলো যাদের বয়সের পার্থক্য দেওয়া আছে। বয়সের পার্থক্য দেওয়া আছে কত? 5। বলছে বর্তমানে তাদের সমস্ত ছাত্রের গড় কত হচ্ছে? 15 বছর। তাহলে নতুন কম বয়সী ছাত্রের, তাহলে নতুন কম বয়সী ছাত্রের আমাকে বয়স বের করতে হবে। তাহলে কি করবো? এক্স আর ওয়াই ধরে নিলাম। একজনের বয়স হচ্ছে এক্স, একজনের বয়স হচ্ছে কত? ওয়াই। তাহলে আমি কি করলাম? 30 জন ছাত্রের যদি গড় বয়স 15 হয় তাহলে মোট বয়স কত হয়ে গেল? 450। 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে, তাহলে 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে মানে 20 বছর বয়সের ওই ছাত্রটাকে আমি বাদ দিয়ে দিলাম এবং তার পরিবর্তে আরো দুজনকে নিয়ে আসছি। একজনের বয়স হচ্ছে এক্স আর একজনের বয়স হচ্ছে কত? ওয়াই। সেই জন্য থেকে যোগ করে দিলাম। তাহলে একজন বেরিয়ে যাচ্ছে। দেখো কতজন ছিল? 15 জন। 15 জন থেকে কি হচ্ছে? একজন বেরিয়ে যাচ্ছে এবং 2 জন আসছে। তাহলে এখন সদস্য সংখ্যা কত হয়ে গেল? 16 জন হয়ে গেল। তাহলে 16 জনের গড় বয়স, বর্তমান গড় যেটা সেটাও 15 হচ্ছে। তাহলে 16 গুণিত 15 মোট বয়স, যেটা এটার সাথে সমান হবে। বেশ, সেটা আমি সিম্পলিফাই করে নিচ্ছি। সিম্পলিফাই করে কত আসছে দেখো। পাঁচ 16 80, 80 শূন্য থেকে 8, 16 16 8 কত? 24, 240। 240 এখানে কত থাকলো? 430। 430 এক্স প্লাস ওয়াই সমান আছে 240। তাহলে আমি যদি বের করি এক্স প্লাস ওয়াই তাহলে কত হয়ে যাবে? 240 মাইনাস 430। দাদা। কোথায় ভুল করলাম বলতো? আমার মনে হচ্ছে আমি ভুল করেছি। হুম। ও 30 জন আছে না? হ্যাঁ, ঠিক 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 ঠিক, 15 জন নেই, 30 জন আছে।
30 জন থেকে একজন বেরিয়ে যাচ্ছে, 2 জন আসছে, তাহলে হয়ে যাচ্ছে 31 জন। ঠিক নয়? তাহলে 31 ইন্টু 15, তাহলে 31 গুণিত 15 মানে কত পেয়ে গেলাম? 15 একে 15 5, 3 15 45, 46। 15 একে 15 5, 3 15 45, 46। তাহলে x প্লাস ওয়াই সমান কত হয়েছে? 35। একবারে করে দিলাম, ওই পাশে নিয়ে গেল, এটা এবং তাদের বয়সের পার্থক্য বলে দিয়েছে কত? 5। তাহলে আমাদের নতুন কম বয়সী ছাত্রের কত x সমান কত হবে? যদি এরকম একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে লেখা হয়, তাহলে তোমাদেরকে বলেছে একবার যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 20, আর একবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 10। 35 থেকে 30 মানে 15 হয়, 15। তাহলে কম বয়সী ছাত্রের বয়স কত? সেটা হচ্ছে কি 15 বছর। আচ্ছা, 54 নম্বরটা পারবে তোমরা করতে? 54 পারবে? 55, 55 পারবে গো? এটা মানে সবগুলোকে তুলে নেবো, হ্যাঁ, তারপরে গুণ করে দিয়ে ওটা ইকুয়াল করে দেবো 28 হয়ে যাবে তাহলে মনে হয়। হ্যাঁ, এরকম ভাবে ধরে করতে পারো। আরেকটা আমি আরেকভাবে বলে দিচ্ছি, হয়তো তোমরা জানো এটা। কি বলেছে যে 3টি সংখ্যার গড় হচ্ছে 28। প্রথম, দ্বিতীয়, তৃতীয় আছে। ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড, 3টে নম্বর দেওয়া আছে। বলছে প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক। প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক। আর কি বলেছে? মানে হাফ। প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক। আর কি বলেছে? এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ। আচ্ছা, তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ। তৃতীয়টি হচ্ছে দ্বিতীয়টির এর দ্বিগুণ আছে। তৃতীয়টি হচ্ছে দ্বিতীয়টির দ্বিগুণ। তাহলে এদিকে আমি তীর চিহ্ন দিব। আচ্ছা, এবার একটা জিনিস বলো তো, যে প্রথমটি যদি দ্বিতীয়টির হাফ হয়, প্রথমটি দ্বিতীয়টির হাফ, তাহলে উল্টো ভাবেও তো আমি বলতে পারবো যে দ্বিতীয়টি প্রথমটির কি দ্বিগুণ। মানে কথা মানে বলছি, ধরো না, প্রথমটি দ্বিতীয়টির হাফ, এটা যদি 4 হয় তাহলে এটা কত হবে? 2। প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক, তার মানে হাফ, তাহলে দ্বিতীয়টি প্রথমটির কি হবে? দ্বিগুণ হবে। তাহলে আমি ওই জিনিসটাকে ঘুরিয়ে বলছি, যে প্রথমটি দ্বিতীয়টির হাফ মানে হচ্ছে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ। আর কি বলেছে? তৃতীয়টি, প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ। আচ্ছা, ঠিক আছে। তাহলে সংখ্যাটা আমি ধরবো কি করে? প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ, এমনি ধরলেও হয়ে যেত। তেমন আর আহামরি এরকম ভাবে যেমন ভিজিবিজি করছে এরকম না করলেও। তাহলে 2 এবং 2 এর গুণফল তুমি যদি করো, তাহলে এরকম ভাবে ধরতে পারো। এটা হচ্ছে 4, এটা 4 হলে এটা 2 হবে, এটা কত হয়ে যাবে? 8। বুঝতে পারলে? আর নাহলে এমনিও হয়ে যায়। এটা এটা ধরার একটা টেকনিক, যে আমি কি করলাম, 2 এবং 2 কে গুণ করলাম, গুণ করে কত হলো? 4। এটা যদি 4 হয় তাহলে আমাকে কি হবে? এটা অর্ধেক হবে, মানে 2 হয়ে গেল। আর তৃতীয়টা কি হবে? এটা দ্বিগুণ হবে, তাহলে কত হয়ে গেল? 8 হয়ে গেল। তাহলে এদের রেশিও যদি করো, তাহলে 1:2 কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। তাহলে অ্যাভারেজ যদি করি, তাহলে এখানে x ধরে নিতে পারবো, x 2x 4x 7x বাই 3 সমান হচ্ছে 28, 7 4 28, x সমান হচ্ছে কি 12। তাহলে তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যাটা হচ্ছে 4x। তৃতীয় সংখ্যাটা হচ্ছে 4x, মানে 4 গুণে 4। ঠিক আছে, বোঝাতে পারলাম? আর না হলে নর্মাল ধরে করো, নর্মাল ধরলে হবে। প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক, তাহলে এটা যদি x হয় বা এটা যদি 3x হয়, তাহলে এটা কি করবো? x করবো।
এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে কত হয়ে গেল 4x। ওই একই ব্যাপার হয়ে গেল 7x বাই। কিন্তু আমি যেটা বললাম না, এটা খুব কাজের, এটা কিন্তু বিভিন্ন জায়গায় কাজে লাগে, আমি তাড়াতাড়ি ধরতে পারবো, তাহলে এটা ক্যালকুলেশন করে নেবো। চলো এরকম সিমিলার আরো কয়েকটা হয়তো কোশ্চেন আছে, এরকম দেখেছি আমি, ওই কোশ্চেন গুলো করার চেষ্টা করবো। ধরাটা শেখানোর ব্যাপার আছে। আচ্ছা এবার কি বলেছে, এবার বলেছে আগে প্রথমে নর্মাল ধরবে, নর্মালি ধরে পড়ো। কি বলছে, তিনটি সংখ্যার মধ্যে, তাহলে একটা হচ্ছে প্রথম, একটা হচ্ছে দ্বিতীয়, একটা হচ্ছে তৃতীয়। একবার নর্মাল যেরকম আমরা ধরি সেরকমই ধরবো। তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, তৃতীয়টি প্রথমটির দ্বিগুণ, বেশ হয়ে গেল, এবং তৃতীয়টির তিন গুণ। এবার এখানে ফেসে গেলে, এই যে দেখো দ্বিতীয়টি কি বলেছে, প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির তিন গুণ। তৃতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির এটা কি হবে, তিন গুণ হবে। তার মানে এটা যদি ওয়াই হয়, আমি যদি নর্মালি ভেবে করি, এটা যদি ওয়াই হয়, তাহলে 2x সমান হচ্ছে কত, 3y। 2x সমান 3y, তার মানে y সমান কত হতে হবে, 2x/3। এটা যদি নর্মালি তুমি এরকম ভাবে ভেবে করো, তাহলে কি হবে, এটা x, এটা 2x, এটা কত হচ্ছে 2x/3। x এটা 2x, এটা হচ্ছে 3x/3। এবার এটা অ্যাভারেজ নিয়ে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এটা বুঝতে পারলে কি, প্রথমটি দ্বিতীয়টি কি বলেছে, প্রথমটির দ্বিগুণ, দেখো দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, এটা x হলো, এটা 2x হলো, এবং তৃতীয়টির তিন গুণ। তৃতীয়টির তিন গুণ মানে কি, দ্বিতীয়টি হচ্ছে তৃতীয়টির তিন গুণ, মানে y এর তিন গুণ। তাহলে y এর যদি তিন গুণ হয়, তাহলে 2x সমান কত হয়ে গেল, 3y। তাহলে এখান থেকে y সমান কত পেয়ে গেলাম, 2x/3। তাহলে y দেখে নাও, যে প্রথমটি দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং দ্বিতীয়টি হচ্ছে গিয়ে তৃতীয়টির তিন গুণ, একে 3 দিয়ে গুণ করলে 2x আর। তাহলে গড় যদি করা হয় তাহলে কত হবে, x 2x 2x/3 ডিভাইডেড বাই 3, এটা সমান কত, 44। তাহলে বড় সংখ্যাটি কত, তাহলে 3x প্লাস 2x/3, 3 4 12 2, 3 4 12 13, 3 3 9 2 11, x/3 132। 11 দিয়ে ক্যালকুলেশন করলে 11 তে 11, 11 দিয়ে 22, x সমান হচ্ছে কি তোমার 36। তাহলে বড় সংখ্যাটি কোনটা হবে, বড় সংখ্যাটি হচ্ছে কি তোমার কোনটা বড় হবে, 2x বড় হবে। 2x হচ্ছে কত, 70, এটা হচ্ছে অ্যান্সার। এটা তো গেল এইভাবে, কিন্তু আমি যদি অন্যভাবে করি, আমি যদি একটু অন্যভাবে করি, আমি এরকম ভাবে ধরে করবো না। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। দ্বিতীয়টি কি বলেছে, প্রথমটির কত গুণ, দ্বিতীয়টি হচ্ছে প্রথমটির দ্বিগুণ, এবং তৃতীয়টির তিন গুণ। তীর চিহ্নটা দেখো কোন দিকে আছে, যাকে যে দিকে তীর চিহ্ন থাকবে সেটা আমি ধরবো, এর তিন গুণ। তাহলে 3 আর 2 এর যদি আমি গুণ করি, 3 আর 2 কে যদি গুণ করে নিই, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত আসবে, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 6। তাহলে এটা যদি 6 হয়, তাহলে এটা কত হয়ে যাবে, এর দেখো প্রথম সংখ্যার দ্বিগুণ, প্রথম সংখ্যার দ্বিগুণ মানে এটা কত হয়ে গেল, 3। আর এটা হচ্ছে তৃতীয় সংখ্যার 3 গুণ, 3 গুণ মানে কত হয়ে গেল, 2। 3 6 রেশিও করলে কত হয়ে যাবে, 1। রেশিও তো হবে না, তাহলে 6 3 9, 9 2 কত হয়ে গেল, 11 x। এটা আমি 3x ধরলাম, এটা হচ্ছে 6x ধরলাম, এটা কত হচ্ছে 2x। তাহলে 11x সমান কত, 11x/3 সমান হচ্ছে গিয়ে 44। 11 দিয়ে কাটলে কত আসবে, 4। x সমান হচ্ছে গিয়ে 12, 6x হচ্ছে গিয়ে 7। বলো বোঝা গেল কিনা। হ্যাঁ। বেশ, পরের কোশ্চেনটা তোমরা করে নিবে, পরের কোশ্চেন ইজি আছে।
আচ্ছা, এই অঙ্কটা করার আগে যেহেতু একই রকম সিমিলার অঙ্ক আছে, আলিয়া একটা অঙ্ক পাঠিয়েছিল মনে হয়। কি বলেছে, একটি পরিবারে এটা ওই হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি, ওটাই বলছি। কি বলেছে যে একটি পরিবারে 6 জন সদস্যের গড় বয়স হচ্ছে 25 বছর। 6 জন সদস্যের গড় বয়স 25, তার মানে টোটাল বয়স কত হয়ে গেল? 150। 6 জন সদস্যের গড় বয়স হচ্ছে কি 25 বছর। তাদের মধ্যে কনিষ্ঠ যে আছে, তাহলে টোটাল 6 জন আছে। তাদের মধ্যে কনিষ্ঠ জনের বয়স হচ্ছে কি 5 বছর। কনিষ্ঠ জনের বয়স কত? 5 বছর, 5 ইয়ার্স। বলছে তার জন্মের সময়, তাহলে কনিষ্ঠ জনের জন্মের সময়, তাহলে কনিষ্ঠ যখন জন্মাচ্ছে মানে ধরে নাও এটা 5 বছরের গ্যাপ, তাহলে এখন 5 বছর, তাহলে 5 বছর আগের কথা যাচ্ছে না। তাহলে 5 বছর আগের বয়স কত হয়ে গেল? 0। তাহলে সবার 5 5 করে কমবে। ঠিক আছে, সবার যদি 5 5 করে কমে, তাহলে 5 এখানে কত আছে টোটাল? সবার যদি 5 5 করে কমে, তাহলে টোটাল কত কমে গেল? 30 কমে গেল। এরও 5 বছর কমছে, এরও 5 বছর, এরও 5 বছর, এরও 5 বছর। 1 মিনিট। 3 4 5 6, তাহলে সবার 5 5 করে কমছে। তাহলে সবার যদি 5 5 করে কমে, তাহলে টোটাল কত কমে গেল? 30 বছর কমে গেল। টোটাল যদি 30 বছর কমে যায়, তাহলে 5 বছর আগে কত বয়স ছিল টোটাল? 120 বছর। তাহলে অ্যাভারেজ কত হবে? 5 দিয়ে ভাগ করবো, 24 জন। এবার তোমার কোশ্চিন হতে পারে যে 5 দিয়ে কেন ভাগ করলাম? 6 জন আছে, তাই না? সম্ভবত 6 জন আছে, কিন্তু এখানে ও তো জন্মের সময় বলেছে না, তাহলে জন্মের সময় বয়স তো 0 বছর, তাহলে জন্মের সময় যদি ধরি, তাহলে জন্মের সময় ওই ব্যক্তিটাকে আমরা প্রাধান্য দেবো না, ওটাকে আমরা 0 ধরে নিবো তখন, তাহলে ওটা বাদ পড়ে যাচ্ছে। সেই জন্য 5 দিয়ে ভাগ করবো এখানে। তাহলে অ্যাভারেজ কত হয়ে যাবে? 5 24 100। জন্মের সময় মানে জন্ম হবে, হুম? জন্ম তখনো হয়নি। বলো বোঝা গেল কিনা? হ্যাঁ। বেশ, এরপরে কোশ্চেন নাম্বার 58। বর্তমানে পিতা এবং তার 2 পুত্রের গড় বয়স, তাহলে 2 জন ছেলে আছে, গড় বয়স 27, তাহলে 3 27 কত হয়ে গেল? টোটাল বয়স 81। 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল কত? 12 বছর। যদি 2 পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয়ে থাকে, 5 বছর আগে দেখো কি বলেছে, 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল হচ্ছে গিয়ে তোমার 12 বছর। যদি 2 পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয়ে থাকে, তবে পিতার বর্তমান, সরি কি বলেছে, পিতার বয়স কত? তাহলে 5 বছর আগে যদি আমরা হিসাব করি, 5 বছর আগে 2 পুত্রের বয়সের, আচ্ছা 2 পুত্রের গড় বয়স ছিল এটা। তাহলে 5 বছর আগে যদি আমি হিসাব করি, তাহলে 2 পুত্রের বয়স, টোটাল বয়স কত হবে 5 বছর আগে? টোটাল বয়স 2 পুত্রের হচ্ছে কি তোমার 24 বছর। যেহেতু গড় বয়স বলেছে কত? 12। তাহলে 5 বছর আগে যদি আমি হিসাব করি, তাহলে কত হয়ে গেল? 24। 5 বছর আগে ছিল, তাহলে এখন কত হবে বলো? বর্তমান যদি বলি, এটা 5 বছর আগে। আচ্ছা বর্তমানে বলে দিই সেটা, তাহলে বর্তমানে যদি করি, তাহলে 24
আর 10 হয়ে গেল তোমার 34, কারণ 5 বছর করে অ্যাড হবে বর্তমানে আসতে গেলে। 24 আর 5 কত হয়ে গেল? 29। এটা বলতে দুই পুত্রের, যদি দুই পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয়। আচ্ছা দেখি ওই 11 থেকে 9 বাদ দিলে 2। বর্তমানে পিতা ও তার দুই পুত্রের গড় বয়স 27 বছর। 3 27 কত? 81। 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স 12 বছর। বয়সের গড় বছর, তাহলে হিসাব মতো এই ইকুয়েশন দিয়েই তো হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়া, বর্তমানে এখানে ভুল করেছি। 24 আর 10 কত? 34। 34 বছর হলো বর্তমানে হচ্ছে গিয়ে তোমার দুই পুত্রের বয়স। তাহলে আমি যদি বলি পিতার বয়স কত হবে, তাহলে পিতার বয়স হয়ে যাবে 81 থেকে 34 বাদ। 11 থেকে 4 বাদ দিলে 7, 4 8 থেকে 4 বাদ দিলে কত? 47 বছর। তাহলে এই ইকুয়েশন তো কাজে লাগে না। তাহলে 47 বছর অ্যান্সার আছে কি দেখো তো একটু। এটা কোশ্চিন নম্বর 58, 47 অ্যান্সার আছে কিনা দেখুন। হ্যাঁ 47 আছে। তাহলে এই পরের ইকুয়েশনটা কাজে লাগছে না, ওটা ওটা এমনি দিয়েছিল। আর একবার বলে দিই, 5 বছর, সরি, বর্তমানে কত বয়স বলেছে? তিনজনের বর্তমান বয়স হচ্ছে 81 বছর। 5 বছর আগে যদি বলি, তাহলে 5 বছর আগে 24 ছিল। বর্তমান যদি বের করতে চাও, তাহলে কি করতে হবে? দুজনের 5 বছর করে অ্যাড করতে হবে, 10 বছর 34 বছর হয়ে গেল। তাহলে পিতার বয়স কত হবে? পুত্রের বয়সকে বাদ দিয়ে দাও। ব্যাস। আর একটা অঙ্ক করবো। 12টি পর্যবেক্ষকের গড় হচ্ছে 28, পরে দেখা গেল 62 জায়গায় 26 লেখা হয়েছে। তাহলে সঠিক ওই আগের মতো করে করবো। 12টি পর্যবেক্ষকের গড় হচ্ছে কি 28, এটা গড় 28 থাক। লেখার কথা ছিল কত? 62। লিখেছি কত ভুল করে? 26। তাহলে কত বেশি লিখে ফেলেছি? 12 থেকে 6 বাদ দিলে 6, 36 বেশি লিখে ফেলেছি। 36 যে বেশি লিখেছি, টোটালে অ্যাভারেজে কত বেশি লিখলাম? তাহলে অ্যাভারেজে 3 করে বেশি লিখেছি। তাহলে আমাকে 3 সাবট্রাক্ট করতে হবে। তাহলে 3 যদি সাবট্রাক্ট করো তাহলে কত হয়ে যাবে? ও, পরে দেখা গেলো 62 এর পরিবর্তে 25। দাঁড়াও, 12টি পর্যবেক্ষকের গড় হচ্ছে 28, পরে দেখা গেল 62 এর পরিবর্তে 26 নেওয়া হয়েছে। আচ্ছা, মানে লেখা উচিত ছিল হচ্ছে লেখা হচ্ছে কি করেছি? লেখা উচিত ছিল হচ্ছে 62, লিখেছি কত? 26 ভুল করে। তাহলে কত কম লিখেছি? 36। লেখা উচিত ছিল 62, ভুল করে লিখেছি কত? 26। তাহলে কত কম লিখেছি? 36 কম লিখেছি। তাহলে অ্যাভারেজে কত কম লিখেছি? 3 করে কম লিখেছি। তাহলে কত হয়ে যাবে অ্যাভারেজ নতুন? সেটা হচ্ছে গিয়ে তোমার 28 প্লাস 3 30। ঠিক আছে, বোঝা গেল? বেশ। এবার তোমাদের যেটা দায়িত্ব থাকছে সেটা হচ্ছে গিয়ে বাদ বাকি একটু অঙ্কগুলো করে এসো। আর তেমন কোনো কিছু নেই। এই 77 পর্যন্ত অঙ্ক আছে, এই কটা তোমাদের দায়িত্ব থাকলো। এর পরের ক্লাসে এই অঙ্কগুলো কমপ্লিট করার পরে আমি হয়তো আরো কিছু অঙ্ক করাতে পারি, আর না হলে আমি তোমাদের। তো বলো। 96 অব্দি আছে। 96 অব্দি? তাহলে আরো দুটো ক্লাস রাখো, তোমরা দেখো যতগুলো পারো। কারণ আমার খাতা থেকেও কিছু অঙ্ক করাতে হবে। আর তারপরে হয় নাম্বার সিস্টেম করাবো, আর না হলে তোমার পার্টনারশিপ করাবো। নাম্বার সিস্টেমটা অনেক বড় ক্লাস হবে, মোটামুটি 8টা 9টা ক্লাস হয়ে যাবে, কারণ ওর মধ্যে অনেক কিছু ঢুকবো। ঠিক আছে, আজকে এইটুকুই।